এবার বাজি ফাটানোর ক্ষেত্রে যে সতর্কতাগুলো নিতে হবে, প্রথমত হচ্ছে যে ছোট বাচ্চা, প্রেগনেন্ট মহিলা, একটু যারা বয়স্ক তাদেরকে দূরে রাখুন। আর যদি ছোট বার্ন হয়, অল্প জায়গা বার্ন হয়, যেটাই বাজি থেকে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। যদি ফোস্কা পড়ে যায়, ফোস্কাগুলো কোনোভাবেই গেলে দেবেন না। আপনার আনন্দের উৎসব যেন একটা শুধু শুধু দুঃখের উৎসবে পরিণত না হয়, সেদিকে নজর রাখুন। কালী পুজো আসছে, অনেকেই আপনারা বাজি ফাটাবেন। তো বাজি ফাটানোর ক্ষেত্রে এবং বিভিন্ন বাজি হ্যান্ডলিং করার ক্ষেত্রে আপনি কি কি সতর্কতা নেবেন, এবং সতর্কতা নেওয়া সত্ত্বেও যদি দুর্ঘটনা ঘটেই যায় সেক্ষেত্রে কি করতে হবে। তো সবার আগে দেখুন, প্রথম যে সিনারিওটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে যদি বাজি বা বারুদের মশলা কোনোভাবে আপনার গায়ে লেগে যায়। তো লেগে গেলে কি হবে দেখুন, প্রথম যে প্রবলেমটা আপনার হবে সেটাকে আমরা বলি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। মানে কন্ট্যাক্ট মানে কিছু একটা কন্ট্যাক্ট লাগছে, এবং ডার্মাটাইটিস মানে হচ্ছে স্কিনটা লাল হয়ে যাচ্ছে। একটা ডার্মাটাইটিসের মানে আইটিস কথাটার বাংলা হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ। তার মানে হচ্ছে ওই জায়গাটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, কিছুটা রস আসতে পারে, চুলকাবে, এই যে লক্ষণগুলো এটাকে বলে ইনফ্লামেশন। তো এই ডার্মাটাইটিস যেহেতু একটা কন্ট্যাক্ট থেকে হচ্ছে, আমরা বলবো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। টেকনিক্যালি এটা দু ধরনের হতে পারে। বাজির যে ধরনের সালফার বা এই ধরনের যে কেমিক্যালগুলো আছে এখান থেকে মেনলি যেটা হয় সেটাকে আমরা বলবো আইসিডি বা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, যেটা অনেক সময় ওই যারা সার্ফ সোডা দিয়ে বাসন মাজে না, তাদের যে হ্যান্ড এক্সিমাটা হয় ওই ধরনের অনেকটা। আরেকটা হতে পারে যে বিভিন্ন মেটাল থেকে অ্যালার্জিও হতে পারে, তার মানে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিসও এখান থেকে কিন্তু হতে পারে। অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের ক্ষেত্রে আরেকটু ট্রিটমেন্টটা আমাদের ক্ষেত্রে একটু আলাদা হয়। তো সেটা খুব সূক্ষ্ম পদ্ধতি, মানে সূক্ষ্ম ডিফারেন্স। আপনার ক্ষেত্রে ওটা অতটা ম্যাটার করবে না। আপনি দেখবেন ব্যাপারটা, লক্ষণটা আপনি অত মানে খালি চোখে বুঝতে পারবেন না, এবং ট্রিটমেন্ট অনেকটা একই ধরনের, সূক্ষ্ম ডিফারেন্স আছে। তো যাই হোক না কেন, এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যাতে না হয় সেটা বাজি হ্যান্ডলিং করার সময় সেটা বাজির থেকে এমনিও লাগতে পারে। অনেকে আবার বাজি বাড়িতে বানান, যদি বানানো উচিত নয় এবং এটা খানিকটা বেআইনিও বটে, তবু যদি কোনোভাবে ওরকম সিচুয়েশন হয়, আপনি ব্যাপারটা যাতে প্রিভেন্ট করা যায় আগে থেকেই, যাতে না লাগে, তার জন্য একটা জিনিস করবেন, সেটা হচ্ছে গ্লাভস ইউজ করুন। এবং এই গ্লাভস কিনতে হবে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস হতে হবে। এটা কিনতে হবে কোনো লোহা লক্করের দোকান থেকে, যেখান থেকে ওই সিমেন্টের কর্মীরা যেই গ্লাভস ইউজ করে না, যারা সিমেন্ট নিয়ে ঘাটাঘাটি করে, ওই কর্মীরা যে গ্লাভস ইউজ করে, বড় গ্লাভস, এই কোনোই পর্যন্ত থাকবে, বড় ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস। এটা আপনি অনলাইনেও কিনতে পারবেন, আমাজন বা ফ্লিপকার্টে পাওয়া যায়। তো এই ধরনের গ্লাভস কিন্তু ইউজ করুন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং চোখেও যদি কোনো গগলস কিছু ইউজ করেন, কারণ চোখটা তো খুব গুরুত্বপূর্ণ, তো সেইটা কিন্তু মাথায় রাখুন। এবার বাজি ফাটানোর ক্ষেত্রে যে সতর্কতাগুলো নিতে হবে, প্রথমত হচ্ছে যে ছোট বাচ্চা, প্রেগনেন্ট মহিলা, একটু যারা বয়স্ক তাদেরকে দূরে রাখুন। কারণ প্রথমত কোনো মেডিকেল এমার্জেন্সি যদি হঠাৎ করে ঘটে যায়, তাহলে কিন্তু চট করে উৎসবের দিনে ট্রান্সপোর্ট পাওয়াটাই একটা সমস্যা হয়ে দাঁড়াবে। তো চেষ্টা করুন যাতে মানে কোনো আনওয়ান্টেড দুর্ঘটনা না ঘটে। আপনার আনন্দের উৎসব যেন একটা শুধু শুধু দুঃখের উৎসবে পরিণত না হয়, সেদিকে নজর রাখুন। অবশ্যই বাজি অবশ্যই ফাটাবেন, কিন্তু এই বেসিক সতর্কতাগুলো আপনাকে নিতে হবে। যদি বার্ন হয়ে যায় তাহলে কি করবেন? দেখুন, বাজি থেকে তো খুব বড় বার্ন হওয়ার কথা নয়, সাধারণত অল্প জায়গায় বার্ন হবে। যদি খুব বেশি জায়গা বার্ন হয়ে যায় বা কোনো সেন্সিটিভ অর্গান, যেমন চোখে এসে আগুনের ফুলকি লাগে, সেক্ষেত্রে অবশ্যই কোনো হাসপাতালে বা আপনার নিকটবর্তী মেডিকেল ফেসিলিটি যেখানে আছে সেখানে নিয়ে যাবেন। তখন দেখার দরকার নেই যে কত বড় হাসপাতালে নিয়ে যাবো বা কত বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো, তখন কিন্তু ওটা একটা আর্জেন্ট সিচুয়েশন হিসাবে ওটাকে বিবেচনা করুন। এবং যতটা সম্ভব আপনি চেষ্টা করুন যে কত তাড়াতাড়ি আপনি কোথায় নিয়ে যেতে পারবো, সেইটা সেক্ষেত্রে দেখবো আমরা। আর যদি ছোট বার্ন হয়, অল্প জায়গা বার্ন হয়, যেটাই বাজি থেকে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মানুষ ভুল করে ফেলে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে ওইখানে যদি ফোস্কা পড়ে যায়, ফোস্কাগুলো কোনোভাবেই গেলে দেবেন না। কারণ ফোস্কা যেটা তৈরি হচ্ছে, মনে রাখুন, ফোস্কাটা কিন্তু একটা এপিথেলিয়াল লেয়ার, মানে আপনার স্কিনেরই ওটা বাইরের লেয়ারটা। তো সেই ফোস্কাটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে যতই জিনিসটা খারাপ লাগুক বা অদ্ভুত লাগুক, কিন্তু ফোস্কা কিন্তু নিচের যে মানে আপনার যে র স্কিনটাকে কিন্তু ঢেকে রেখেছে। যেই মুহূর্তে ফোস্কাটা আপনার ফেটে যাবে বা আপনি ফোস্কাটাকে গালিয়ে দেবেন, অমনি কিন্তু স্কিনটা এক্সপোজ হয়ে গেল, বাইরের ইনফেকশন থেকে শুরু করে যাবতীয় প্রবলেম তখন সেখানে কিন্তু হতে পারে। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন, মানে আমাদের একটা কথা আছে, স্কিন ইজ দ্য বেস্ট ড্রেসিং মেটেরিয়াল। মানে স্কিন যতক্ষণ ওপরে লেগে আছে ততক্ষণ ওটাই কিন্তু বেস্ট ড্রেসিং। আপনি বাইরে থেকে যতই ড্রেসিং করুন, স্কিনের থেকে ভালো ড্রেসিং আর কিছু নেই। সুতরাং স্কিনটা যতক্ষণ ইন্ট্যাক্ট থাকে, মানে ফোস্কার রুফটাকে আপনি, যে ফোস্কার যে উপরি ভাগটা, ওটাকে ফাটাবেন না, ওটা রাখতে দিন।
আচ্ছা, এবারে কি করবেন, ফোসকা তো পড়ে গেছে, এবারে যেটা করবেন আপনি একটু জল নর্মাল টেম্পারেচার হতে পারে বা হালকা ঠান্ডা হতে পারে, ওই জলে ট্যাপ ওয়াটারে বেশ অনেকক্ষণ এই 15-20 মিনিট মতন ট্যাপ ওয়াটারের জলে আপনার হাতটাকে রেখে দিন। বরফ দেওয়ার দরকার নেই, বরফ দেবেনও না, কারণ আপনি যদি ভাবেন যে আচ্ছা আগুনে পুড়ে গেছে তাহলে আগুনের উল্টোটা হচ্ছে বরফ, তাহলে বরফ দিই তাহলে বোধহয় বিষে বিষক্ষয় হবে, কিন্তু ওরকম কিছুই হবে না। উল্টে যেটা হবে, আপনার টিস্যু ড্যামেজ অলরেডি আপনার আগুনে পুড়ে তো ড্যামেজ খানিকটা হয়েই গেছে, এবারে বরফ থেকে মানে এক্সট্রা আরও টিস্যু ড্যামেজ হয়ে যাবে। তো ওইটা করার কোনো দরকার নেই, জাস্ট ট্যাপ ওয়াটারে রাখুন এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে নিয়ে গেলেই যথেষ্ট। এটার জন্য কোনো বড় সার্জেন দরকার নেই, একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে নিয়ে যান, কিছু অ্যান্টিবায়োটিক দেবে, কিছু ক্রিম দেবে আপনাকে লাগাতে, মোটামুটি উনি যা বলবেন সেটা মেনে চললে কোনো সমস্যা নেই। আমরা স্কিনে এর যে সিকুয়েলিটা মূলত পাই সেটা সম্পর্কে 2-4 কথা বলে রাখি আপনাকে, তাহলে আপনি বুঝবেন যে কেন এটা এত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে সাদা দাগ বা কালো দাগ হয়ে যেতে পারে একটা কিছু মানে ফোসকাটা শুকোনোর সময়, সেটা তেমন বড় কোনো ব্যাপার নয়, সেটা ঠিক করে দেওয়ার মতন মেডিসিন আমাদের কাছে আছে, সেটা খুব সহজেই করা যায়। যেটা প্রবলেম সেটা হচ্ছে অনেক সময় দেখবেন মানে একটা ওই জিনিসটা শুকোনোর সময় একটা চামড়াটা না শক্ত উঁচু বাদামি টাইপের একটা জিনিস ফর্ম করে, এটাকে বলে কিলয়েড। এই যে কিলয়েড জিনিসটা সেটা আসলে কি দেখুন, ওই যে টিস্যুটা, ওই টিস্যুটা যখন নতুন করে তৈরি হচ্ছে ওটা সহজভাবে তৈরি না হয়ে এমন একটা জেনেটিক একটা প্রবলেমের ফলে ওটা না একটু অন্যভাবে তৈরি হয়। ওই জিনিসটা কিন্তু কিলয়েড যে তৈরি হলো এটা কিন্তু খুব সহজে রিমুভ করা যায় না, মানে শুধু ওষুধ লাগিয়ে খুব বেশি কিছু করা যাবে না। এক্ষেত্রে কিলয়েডের ট্রিটমেন্ট যা কিছু আছে সবই কিন্তু প্রসিডিউরাল, মানে সেটা ওর মধ্যে অনেক সময় ইঞ্জেকশন দেওয়া যায়, একটা খুব ঠান্ডা স্প্রে দেওয়া যায় ওর গায়ে, ওগুলো কিন্তু প্রসিডিউরাল ট্রিটমেন্ট, অর্থাৎ সব জায়গাতে ওটা প্রথমত অ্যাভেলেবেল নয়, দ্বিতীয়ত হচ্ছে ওই প্রসিডিউরগুলো করতে হবে, ওগুলো কিন্তু বেশ কস্টলি, মানে আপনার কিন্তু যথেষ্ট খরচ হবে যদি না আপনি গভর্নমেন্ট হসপিটাল থেকে করান। তৃতীয় প্রবলেম হচ্ছে কিলয়েড কিন্তু খুব সহজে সারানো যায় না, মানে কিলয়েডকে আমি কেটে সহজে বাদ দিতে পারবো না, কাটলে ওটা যেহেতু আপনার কিলয়েডাল টেন্ডেন্সি রয়েছে আপনার কিন্তু ওটা আবার কিলয়েড ফর্ম করে যাবে, যেহেতু ওটা কাটলেই মানে টিস্যু রিমডেলিংটাই আপনার ডিফেক্টিভ, এটা হচ্ছে মূল সমস্যা। তো কাটা যায়, মানে সেরকম স্পেশাল টেকনিক লাগে আর কি, সেগুলো প্লাস্টিক সার্জনরা করতে পারেন, কিন্তু চেষ্টা করতে হবে যাতে ওই পর্যায়ে না যায়, সেটাই দেখা সব থেকে ভালো। সুতরাং আপনার যদি কিলয়েডাল টেন্ডেন্সি থাকে, কিভাবে বুঝবেন কিলয়েডাল টেন্ডেন্সি? মানে হচ্ছে দেখবেন ছোটবেলা থেকে কোনো জায়গা যদি আপনার কেটে যায় বা কোনো জায়গা বা বার্ন ইনজুরি আগে যদি কখনো আগে হয়ে থাকে, দেখবেন সেখানটা সহজভাবে না সেরে গিয়ে সেখানটা যদি এরকম একটু উঁচু শক্ত মতো জিনিস ফর্ম হয়ে গিয়ে থাকে তাহলে ওইটা হচ্ছে কিলয়েড। এবং এই কিলয়েড যদি আপনার একবার হয়ে থাকে মানে আপনার ওটা টেন্ডেন্সি রয়েছে, মানে ওটা কিন্তু আবার হতে পারে। এবং বড় বার্ন ইনজুরি থেকে যে কিলয়েড হবে এটা কিন্তু একটা পার্মানেন্ট ডিসফিগারেশন, মানে এটা কিন্তু থেকে যাবে এবং ভবিষ্যতে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। তো আপনি চেষ্টা করবেন যাতে এটা না হয় ইন দ্য ফার্স্ট প্লেস। এই জন্য যেই সতর্কতাগুলো আমি বললাম এগুলোর সাথে যদি আপনার কিলয়েডাল টেন্ডেন্সি থাকে তাহলে আরেকটু অতিরিক্ত সতর্কতা নেবেন, কারণ উৎসব বারবার আসবে, কিন্তু মেডিকেল প্রবলেম এগুলো যদি একবার হয়ে যায় তাহলে এগুলো থেকে কিন্তু মানে এগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা কিন্তু বেশ শক্ত। তো সকলে ভালো থাকুন, পুজো ভালোভাবে কাটান, এনজয় করুন, অবশ্যই আনন্দ করুন, কিন্তু সমস্ত সতর্কতা মেনে এনজয় করুন। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।